এবার আমরা কি পরবর্তীতে অপটেটিভে চলে যাব। অপটেটিভটা খুবই সোজা, টেনশন করার কিছু নাই। অপটেটিভ দ্বারা কি বোঝায়? আমরা অপটেটিভের সংজ্ঞা থেকে কি জানি যে যেই সেন্টেন্সগুলো দ্বারা প্রার্থনা কিংবা মনের ইচ্ছা বোঝায়, তাই না? প্রার্থনা বা মনের ইচ্ছা বোঝায়, প্রার্থনা বা ইচ্ছা। তো এইটার একটা স্ট্রাকচার আমরা ফলো করব, বিকজ আরও আছে দুই তিনটা জিনিস, ওগুলো হিজিবিজির দরকার নাই, জাস্ট একটা জিনিস মনে রাখবেন, বিকজ ন্যারেশনের ক্ষেত্রে আমাদের একটাই আসে মূলত। তো দেখেন কি আসে কীরকম। প্রথমে কি থাকে? মে, মে, তারপরে থাকবে একটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে এক্সটেনশন। সেম এক্সটেনশন, V1 প্লাস এক্সটেনশনটা সব জায়গাতে থাকবে। তো দেখো এটার সাথে আমরা কি বসাই দিলাম? মে প্লাস সাবজেক্ট বসাই দিলে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে? একটা প্রার্থনা বা ইচ্ছা, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবার আমরা একটা উদাহরণ দেখি। আমরা অনেক সময় বলি না মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, ঠিক আছে? মে আল্লাহ গিভ হিম জান্নাহ, মে আল্লাহ গিভ হিম জান্নাহ অথবা মে আল্লাহ গ্রান্ট হিম জান্নাহ, একই কথাই। ঠিক আছে, তো এই দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে দেখেন তো প্রথমে কি রয়েছে? মে আছে না, তাহলে মে হচ্ছে দিলাম। এবার সাবজেক্ট কোনটা রয়েছে? এই সাবজেক্ট হচ্ছে ইউ। এবার বি, V1 কোনটা? এই বিটা হচ্ছে V1 আর এক্সটেনশন হচ্ছে হ্যাপি। তো এই জায়গায় স্ট্রাকচার সাথে কিন্তু মিলে গেল। এবার পরবর্তীটা হচ্ছে মে, একটা এখানে মে নিলাম আমরা, এরপরে আল্লাহ হচ্ছে একটা সাবজেক্ট এবং গিভ এটা একটা V1 এবং পরবর্তী অংশটা হচ্ছে এক্সটেনশন। তো এবার একটু বলে রাখি যে প্রার্থনা এবং ইচ্ছার মধ্যে একটা পার্থক্য রয়েছে, দ্যাট ইজ যখন সরাসরি আমরা সৃষ্টিকর্তার কাছে কোনো কিছু চাই, যেরকম আপনি বলছেন তুমি দীর্ঘজীবী হও, আপনি কিন্তু এটাতে সৃষ্টিকর্তার কাছে চাচ্ছেন না, আপনি নর্মালি বলছেন, আপনার এটা মনের ইচ্ছা যে সে অনেক দিন বেঁচে থাকুক। এখানে কিন্তু আপনি আল্লাহর নাম কিংবা ভগবানের নাম কিংবা অন্য কোনো যারা যে ধর্মে আছেন যেভাবেই ডাকেন আপনারা, তো তারা কিন্তু সেইভাবে প্রার্থনা করছেন না, তাই না? আপনার সৃষ্টিকর্তার কাছে আপনি বলছেন না। তো ব্যাপারটা হলো যে তার মানে আপনি প্রার্থনা করছেন না, আপনি মনের ইচ্ছা প্রকাশ করছেন। সো গাইজ, আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে 2-4টা ইনফরমেশন রয়েছে সেগুলো আমরা একটু দেখি। সো ব্যাপারটা হলো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে তেমন কোনো কথা নাই, বিকজ স্ট্রাকচারগুলো আমাদের তেমনটা লাগে না। তারপরেও আমরা জাস্ট একটু চিনিবার যে উপায়টা রয়েছে সেটা একটু বলি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের নর্মালি 2টা ফরমেশন রয়েছে, একটাকে বলি আমরা হাউ দ্বারা শুরু হয়, আর একটা হচ্ছে ওয়ার্ড দ্বারা শুরু হয়। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ সেন্টেন্সটা কি, সংজ্ঞাটা কি, এটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে কি, যেই সেন্টেন্সগুলো দ্বারা মনের আবেগ, তারপরে হচ্ছে দুঃখ, আনন্দ, কান্না ইত্যাদি প্রকাশ পায়, সেগুলোকে আমরা বলছি এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এটার আরও একটা ফর্ম রয়েছে, আমি 3টা ফর্মের কথা বলছি, 2টা ফর্ম নর্মালি ধরা হয়, কিন্তু আরও একটা ফর্ম আছে। একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড দ্বারা শুরু হয়, ওয়ার্ড দ্বারা শুরু হয়। তাহলে 3টা ফর্ম, একটা হাউ দ্বারা শুরু হচ্ছে, একটা ওয়ার্ড দ্বারা শুরু হচ্ছে, আর একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড দ্বারা শুরু হচ্ছে। একটু লক্ষ্য করি, হাউ দ্বারা শুরু হয় কীরকম? হাউ বিউটিফুল, আমরা বলি না হাউ চার্মিং, দিই না হাউ চার্মিং, হাউ চার্মিং ইউ আর, হাউ চার্মিং ইউ আর। তো দেখো এখানে হাউ দ্বারা শুরু হয়েছে, জাস্ট চিনতে পারলেই হলো, আর কিছু জানা দরকার নাই। তারপর আমরা অনেক সময় বলি না what a day it is, it was, what a day it was। এবার এক্সক্লেমেটরি ওয়ার্ড দ্বারা কোনগুলো? এক্সক্লেমেটরি ওয়ার্ড সম্পর্কে আমরা জানি, এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো কোনগুলো একটু আমরা লক্ষ্য করি। এই 2টা জিনিস তো আমরা জেনে ফেলেছি, আর বেশি কিছু জানার দরকার নাই। আমরা যখন এগুলোর ইন্টারচেঞ্জ করতে যাব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, তখন এগুলো ডিটেলসে জানবো ইনশাল্লাহ। সো দেখো এই 2টা আমরা পড়ে ফেললাম। এবার এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো বলি হচ্ছে আমরা এরকম ব্রাভো, এরকম শব্দ তোমরা শুনেছো। আমরা অনেক সময় বলি না যে সাবাস, সাবাস বলি, ব্রাভো, তারপরে আমরা বলি হচ্ছে কি শু করতে বলি না, চুপ করতে বলি না। সো এইটাও কিন্তু, অর্থাৎ শুসটাও ধরা হয়, এটা এভাবেও লেখে অনেকেও, SHSSS এভাবেও লেখে। আবার অনেকে আছে যে এটা তো গেল, তারপর এলাস, হায় হায়, তারপরে আছে ও,
ও, তো এই শব্দগুলোকে কিন্তু আমরা বলছি এক্সক্লেমেটরি ওয়ার্ড। আর এই এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়েও কিন্তু অনেক সময় সেন্টেন্স শুরু হতে পারে। এরকম আমরা সময় বলি ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল, ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল, অথবা আলাস আই এম আনডন, হাই আমার কি সর্বনাশ হয়ে গেল। সো দেখো সবগুলো দিয়ে কিন্তু আমরা এক্সপ্রেশন প্রকাশ করছি। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সটাই নর্মালি এক্সপ্রেশন প্রকাশ করার একটা ব্যাপার। আর বেসিক্যালি আমাদের এই তিনটা ফরমেশন রয়েছে, তিনটা ফরমেশনের কোনোটার স্ট্রাকচার আমাদের জানা দরকার নেই, জাস্ট চিনতে পারলে হলো যে এইটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এইটুকুই এনাফ। আর বাকিটা আমরা ইনশাল্লাহ চেঞ্জে ঢুকে তারপরে দেখতে পারবো। সো আমরা যেটা করব, প্রথমত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের চেঞ্জ দিয়ে শুরু করব। তো চেঞ্জটা দেখার আগে কিছু জিনিস আমাদের মাথায় রাখা উচিত। সো গাইস, ন্যারেশনের চেঞ্জে ঢোকার আগে আমাদের কিছু জিনিস খুবই খেয়াল রাখতে হবে, খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ ন্যারেশন করতে গেলে আমাদের এই জিনিসগুলো অনেক বেশি দরকার। কীরকম? টেন্সের চেঞ্জ, অর্থাৎ টেন্সগুলো কোনটা থেকে কোনটায় চলে যায়, আমরা ডিরেক্টে কোন চেঞ্জ রাখি বা কোন টেন্স রাখি, আবার ইনডিরেক্ট করার সময় কোন টেন্স হয়ে যায় সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অথবা আমরা সাবজেক্ট অবজেক্টে চেঞ্জ করি না, সাবজেক্ট অবজেক্টের পার্সন এবং জেন্ডার অনুযায়ী আমরা চেঞ্জ করি, নাম্বার এবং পার্সন অনুযায়ী চেঞ্জ করি। তো এই নাম্বার এবং পার্সন অনুযায়ী কিন্তু আমাদের জানা দরকার কোন নাম্বার কখন কি হয় বা কোন পার্সন কখন কিভাবে কি হয়। সো আমরা এই চেঞ্জগুলো একটু আজকে দেখে নিব। প্রথমে আমরা টেন্সের পরিবর্তনটা একটু দেখব। সো টেন্সের পরিবর্তনটা কিরকম হবে, যদি এখানে আমি ডিরেক্ট লিখছি আর এখানে লিখছি ইনডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় টেন্সের পরিবর্তনটা কেমন হবে। তো লক্ষ্য করে দেখো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, কি থাকে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রি আই প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমাদের কি করতে হবে? এটাকে জাস্ট ফার্স্ট ইনডিফিনিট করতে হবে। কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। এবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ওইটাই একই থাকবে, শুধুমাত্র প্রেজেন্টটা পাস্ট হয়ে যাবে। ঠিক আছে? যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে পাস্ট পারফেক্ট। ওকে, এবার যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো জিনিসটা কিন্তু খুবই সোজা, তাই না? প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে। এবার এই প্রেজেন্টগুলো থাকলে তো আমরা দেখলাম পাস্ট হবে, কিন্তু যদি পাস্ট থাকে, এগুলো যদি এই পাশে থাকে, তখন কি হবে? চেঞ্জটা কিন্তু তখন আলাদা হয়ে যাবে। তো আমরা এই জায়গাটা শুধু মনে রাখবো, যতগুলো প্রেজেন্ট রয়েছে সবগুলো শুধুমাত্র পাস্ট হয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, আমি এখানে ইনডিফিনিট লিখেছি, এখানে কন্টিনিউয়াস হবে। ঠিক আছে? তারপর প্রেজেন্ট পারফেক্টটা হবে পাস্ট পারফেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জায়গাটা আমরা দেখলাম। এবার এগুলো থাকলে, এগুলো যদি ডিরেক্টে থাকে, তাহলে কি হবে? ধরেন আমাদের এইখানে পাস্ট রয়েছে, এখানে পাস্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে ওইখানে আমরা কি ব্যবহার করব? ওইখানে কি প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব? একদম কিন্তু না, এটার ক্ষেত্রে আলাদা। এখানে যদি আমাদের পাস্ট কন্টিনিউয়াস থাকে, এখানে যদি আমাদের ফার্স্ট পারফেক্ট থাকে, এখানে যদি আমাদের ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে আমরা কখন কোনটা ব্যবহার করব? দেখো, পাস্ট থাকলে আমাদের সেটাকে পারফেক্ট করতে হবে। কি করতে হবে? প্রেজেন্ট থাকলে পাস্ট করতে হবে, পাস্ট থাকলে পারফেক্ট করতে হবে। তো পাস্ট ইনডিফিনিট রয়েছে, তার মানে কি করব? আমরা পাস্ট পারফেক্ট করব। কি করব? পাস্ট পারফেক্ট করব। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট পারফেক্ট থাকলেও আমাদের পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই রাখতে হবে, পাস্ট পারফেক্টের কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ পাস্ট পারফেক্টই যদি থাকে, তাহলে আমাদের পাস্ট পারফেক্টই রাখতে হবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এটাও কোনো চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্টই থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকবে। তাহলে দেখো এইখানে কিন্তু একটু প্যাচ রয়েছে, যে পাস্ট থাকলে আমাদের পারফেক্ট করতে হয়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে কিন্তু চলতে থাকবে। সো এটা গেল টেন্সের পরিবর্তনটা। আমাদের আরও কিছু ম্যাটেরিয়াল চেঞ্জ রয়েছে, আমরা সেগুলো একটু দেখব।
এরপর আমরা আর কয়েকটা বেসিক জিনিস দেখব, সেটা হচ্ছে যে এই কয়েকটা ওয়ার্ড যদি থাকে তাহলে ডিরেক্টে আর ইনডিরেক্টে পার্থক্যটা কীরকম হবে। যদি ডিরেক্ট ন্যারেশনে এটা থাকে, যদি ডিরেক্ট ন্যারেশনে এগুলো থাকে, নাও থাকলে ইনডিরেক্টে হবে কি, দেন এটা হবে ইনডিরেক্টে। ঠিক আছে, ডিরেক্টে যদি নাও থাকে ইনডিরেক্টে হবে দেন, ডিরেক্টে যদি হেয়ার থাকে ইনডিরেক্টে হবে দেয়ার, তারপরে দিস থাকলে দ্যাট হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, অ্যান্ড ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। এই কয়েকটা জিনিস একটু আমাদের মাথা রাখতে হবে। এবার আমাদের যে পার্সনের ব্যাপারটা রয়েছে, পার্সনের ব্যাপারটা কোন পার্সন কাকে ধরে, কোন পার্সন কাকে ধরে কি হয়ে যায়, এটা আমরা একদম চেঞ্জের মধ্যেই ঢুকে তারপরে আমরা দেখব। যখন আমরা চেঞ্জ করব তখন তার ভিতরে দেখব, কারণ এখানে দেখলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, তোমরা খুব একটা বুঝবা না, ইফেক্টিভ হবে না। সো আমরা চেঞ্জটা করে করে একদম উদাহরণ দিয়ে যখন করব বুঝবো, তখনই যদি তোমাকে ওই জায়গাটা আমি দেখায় দিই তাহলে আরও ক্লিয়ারলি তোমাদের মাথায় ঢুকে যাবে। সেগুলো আমরা তো অলরেডি দেখে ফেলেছি যে বেসিক কোনগুলো দরকার। সো এবার আমরা করবো কি, অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করব চেঞ্জটা। দ্যাট মিনস আমরা ন্যারেশনের চেঞ্জে ঢুকে পড়ছি। ওকে, আচ্ছা, যদি আমি প্যাটার্নটা একটু চিনিয়ে দিই তোমাকে, তো আমরা জানি যে তোমরা ক্লাস 9, 10 কিংবা তারও আগে থেকে ক্লাস 8-এও আমাদের ন্যারেশন ছিল, সেগুলো তোমাদের বলার দরকার না, বাট তারপরেও আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। দ্যাট ইজ একটা সেন্টেন্সের বা একটা ন্যারেশনের দুইটা অংশ থাকে, একটা ন্যারেশনের দুইটা অংশ থাকে। নর্মালি ন্যারেশন দুই প্রকার, একটা ডিরেক্ট ন্যারেশন আর একটা ইনডিরেক্ট ন্যারেশন, এগুলো বলার দরকার নেই আমি মনে করছি। সো দুইটা অংশ থাকে, একটাকে আমরা বলছি আরভি, এটাকে বলি আমরা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব মানে কি, যে ভার্বটা রিপোর্ট করে তাকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব। অ্যাট দ্য সেম টাইম আর এইজটা কি, রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কথার অর্থ হচ্ছে এই রিপোর্টিং ভার্বটা যেই কথাটা কি করে, যে কথাটা রিপোর্ট করে তাকে আমরা বলছি রিপোর্টেড স্পিচ। অর্থাৎ ভার্বটা যে কথাটাকে রিপোর্ট করবে, যে কথাটা বলবে, যে কাজটা হবে, সেটাকে আমরা বলছি রিপোর্টেড স্পিচ। এবার এই দুইটা অংশের মধ্যে এই রিপোর্টেড স্পিচটা আর এসটা এইটা থাকে হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে, এই রিপোর্টেড স্পিচটা থাকে ইনভার্টেড কমার ভিতরে, আর ইনভার্টেড কমার বাইরে থাকে হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো আমাদের দুইটা অংশই চেঞ্জ করতে হয়। মাথা রাখবেন এই রিপোর্টিং, এই যে রিপোর্টেড স্পিচ আছে না, এই রিপোর্টেড স্পিচের উপর ডিপেন্ড করে আমাদের রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করতে হয়। আমাদের রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে, এই রিপোর্টেড স্পিচে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে রিপোর্টিং ভার্বটা একরকম হবে, এটা যদি ইন্ট্রোগেটিভে থাকে তাহলে এটা আরেক রকম হবে, এটা যদি ইম্পারেটিভে থাকে তাহলে এটা আরেক রকম হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের উপর ডিপেন্ড করে রিপোর্টিং ভার্বটা কেমন আচরণ করবে কিংবা কেমন হবে। সো আমরা একটু লক্ষ্য করি অ্যাসার্টিভ সেন্টেন্সের যে যে পরিবর্তনগুলো আমরা দেখি সেগুলো একটু লক্ষ্য করে দেখি। তো দেখো, আমি কিন্তু এগুলো সব ডিটেলসে পড়াচ্ছি না, বিকজ এগুলো তোমরা জানো, তাই না? সো যে জিনিসগুলো আমরা জানি না, আমরা ন্যারেশন নিয়ে যে জিনিসগুলো জানি না সেগুলো ইনশাল্লাহ আমরা দেখবো। সো আমি চেষ্টা করবো আমাদের ন্যারেশনটা 3টে ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের শেষ করার। তো লক্ষ্য করো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করব, ঠিক আছে? অর্থাৎ ডিরেক্ট টু ইনডিরেক্ট করার জন্য কয়েকটা পয়েন্ট আপনাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের কি করতে হবে, প্রথম পয়েন্টটাই হচ্ছে আরভি এর পরিবর্তন। কি আরভি এর পরিবর্তন, তাই না? অর্থাৎ আরভি এর পরিবর্তন হবে। এই আরভি এর পরিবর্তনটা কিরকম হবে আমি একবারে লিখে দিই, তাহলে তো আই গেস তোমাদের বেটার হবে। সো আরভিটা যেটা থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, রিপোর্টিং ভার্বটা, আরভি মানে কি রিপোর্টিং ভার্ব, তো রিপোর্টিং ভার্বটার পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে, টোল্ড অথবা টেল, এই দুইটার একটা। অর্থাৎ আরভিটা কোনটা থাকবে, আরভিটা কি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বটা কি থাকে, নর্মালি সেইড থাকে, টেল থাকে, টেলস থাকতে পারে, সেইজ থাকতে পারে, যে কোনোটা থাকুক না কেন। আরভি এর পরিবর্তে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, সেন্টেন্সটা অ্যাসার্টিভ হলে আরভি এর পরিবর্তে টোল্ড অথবা টেল ব্যবহার করতে হবে। সো দেখো, অনেক সময় টেলসও ব্যবহার করতে হয়, টেলস, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো দ্বিতীয় নাম্বার যে চেঞ্জটা রয়েছে, দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা রয়েছে, সেই দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে ইনভার্টেড কমার কাজ। তো ইনভার্টেড কমাটা আমাদের উঠা দিতে হবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে কি দ্যাট, ঠিক আছে? এটা খুবই সিম্পল, ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে দ্যাট। এবং 3 নম্বর অংশটা হচ্ছে কি, এই আরএসটা আছে না, এই
এই আরএসটার পরিবর্তন করতে হবে। কিরকম? এই আরএস এর সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন। আমরা আগে টেন্সের পরিবর্তন করব নাকি সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন করব? তো আরএস এর সাবজেক্ট এবং পরিবর্তন। সো আরএস এর সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন। এখন এই দুইটা পরিবর্তন কার উপর ডিপেন্ড করে হয়? আমরা জানি যে আরএস এর ক্ষেত্রে যে সাবজেক্ট এবং অবজেক্টগুলো রয়েছে এগুলোর একটা নির্দিষ্ট পরিবর্তন হওয়ার নির্দিষ্ট একটা ফরমেশন রয়েছে। তো আমরা একটা সেন্টেন্সের মাঝখানে দেখবো, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু, ঠিক আছে? সো লক্ষ্য করো। এবং 4 নাম্বারটা হচ্ছে কি টেন্সের পরিবর্তন। অর্থাৎ একটা সেন্টেন্সে আমাদের এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? একটা সেন্টেন্সে আমাদের এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এই 4টা পয়েন্ট যদি আমরা ফিল আপ করতে পারি তাহলে কিন্তু, এই 4টা পয়েন্ট যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা একটা ন্যারেশনকে খুব সঠিক উপায়ে খুবই সুন্দর করে করতে পারবো। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনাদের। তো আমি এই জায়গাটা মুছে দিয়ে আপনাদের একটা উদাহরণ দিচ্ছি যাতে করে এই 4টা পয়েন্ট আমি মিলিয়ে দেখাইতে পারি আপনাদেরকে। সো দেখেন, ধরেন বললাম লিমন sir said to me, Limon sir said to me, I will help you. So দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, that is Limon sir said to me I will help you. So লক্ষ্য করে দেখো, Limon sir said to me I will help you, এই সেন্টেন্সটাতে এই মাঝখানের প্রথমেই তাকাইতে হবে যে ইনভার্টেড কমার ভিতরে যে আরএসটা রয়েছে, এই আরএসটা কোন সেন্টেন্স, এটা কোন সেন্টেন্স, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কি হবে, পরবর্তী যে আরভিটা রয়েছে আরভিটা আমরা চেঞ্জ করব। অর্থাৎ আরএসটা কোন ফর্মে রয়েছে, কোন সেন্টেন্স রয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা আরভিটা করব। তো আই উইল হেল্প ইউ, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা দেখতেই পাচ্ছি সাধারণ বর্ণনা বোঝাচ্ছে, তাই না? তো সাধারণ বর্ণনা বোঝাচ্ছে এই জন্য আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি। এবার কথা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে এই অংশটার কি পরিবর্তন হয়? আমি একটু আগে বললাম যে আরভিটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে আরভি এর পরিবর্তে আমরা টোল বা টেল ব্যবহার করব। টোল কখন ব্যবহার করব? এই সেইড, এই ভার্বটা আরভিটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে টোল্ড, আর এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে টেল। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এবার দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এই ইনভার্টেড কমাটা উঠে গিয়ে কি বসবে? দ্যাট বসবে। এবং আরএস এর পরিবর্তে আমরা সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন করব। আরএস এর ক্ষেত্রে আরএস এর সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন হবে এবং তারপরে টেন্সের পরিবর্তন হবে। তো লক্ষ্য করো, আমি প্রথমটাকে এটা মুছে দিচ্ছি, কারণ এটা তোমরা জানো। দেখো তাহলে আমরা কি করব, প্রথমে লিমন স্যার সাবজেক্টটা লিখি, লিমন স্যার। এবার সেইড টু, এই সেইড টুটা হচ্ছে কি আরভি, এই সেইড টুটা কি আরভি, রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কি নিয়েছিলাম? টেল অথবা টোল্ড, না টেল অথবা টোল্ড। তো এখানে সেইড আছে, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে আমরা কি ব্যবহার করব? টোল্ড। লিমন স্যার টোল্ড মি, এই টু আর থাকবে না, সেই টু আর থাকবে না, টোল্ড মি। ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা কি বসাবো? এই যে দেখো ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা বসাবো দ্যাট। ক্লিয়ার? ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা বসাইলাম দ্যাট। এবার পরবর্তী অংশটা কি হবে? আমি কি বলেছি? আরএস এর সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন। আরএস এর সাবজেক্ট এবং অবজেক্টের কি পরিবর্তন করতে হবে। কিরকম দেখেন তো, এখানে আই রয়েছে না, আইটা একটা সাবজেক্ট, আর এখানে ইউ রয়েছে না, ইউটা একটা অবজেক্ট। এই দুইটার আমরা পরিবর্তন করব। তো মাথায় রাখবেন এখানে একটা ব্যাপার, একটু ক্লিয়ার করে মাথায় রাখবেন যে এখানে সাবজেক্টটা, এই সাবজেক্টটা, এখানকার সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হয়, ফার্স্ট পার্সন, আমি আবার বলছি ফার্স্ট পার্সন। আপনারা যদি পার্সন না জানেন সেক্ষেত্রে, পার্সন যদি না বোঝেন সেক্ষেত্রে গ্রুপের মধ্যে, আমাদের প্রাইভেট যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যে একটু কমেন্ট করে জানাবেন কিংবা একটা পোস্ট দিয়ে জানাবেন যে আপনারা পার্সন চেনেন কিনা, ঠিক আছে? তাহলে আমি নেক্সট ক্লাসে পার্সনটা অ্যাড করে দিব, ঠিক আছে, না চিনলে। তো দেখেন এটা একটা ফার্স্ট পার্সন, তো যদি ফার্স্ট পার্সন হয়, এই সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে এই অংশের, এটাকে আমরা কি বলছি? এই অংশটা কি বলছি? আরভি। এই আরভি এর অংশের, ফার্স্ট পার্সন আরভি অংশের সাবজেক্টকে ধরে। কি বলেছি? ফার্স্ট পার্সন আরভি অংশের সাবজেক্টকে ধরে, আর সেকেন্ড পার্সন, ইউটা কি সেকেন্ড পার্সন না, সেকেন্ড পার্সন আরভি অংশের অবজেক্টকে ধরে। ঠিক আছে, আমি আবার বলছি, ফার্স্ট পার্সন হলো, প্রথম পার্সন হলে সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পার্সন হলে
অবজেক্টকে ধরবে। এবার যদি এখানে সেকেন্ড পারসন থাকতো তাহলে কিন্তু অবজেক্টকে ধরতো, তার মানে ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে, সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে। তো দেখো এখানে আই আছে না, তাহলে আইটা সাবজেক্টকে ধরবে, ধরে এই নাউনটাকে প্রোনাউন বানায় দেবে, এর মতো করার চেষ্টা করবে। ঠিক আছে, এর মতো করার চেষ্টা করবে। আমরা অনেক সময় বলি না সঙ্গ দোষে লোহা ভাসে, কাইন্ড অফ এরকম। আইটা যখনই এর সাথে কানেকশন করবে তখন আইটা চেষ্টা করবে একে এর মতো বানানোর। ঠিক আছে, চাইবে যে লিমন স্যারকে আয়ের মতো করে বানানো। ঠিক আছে, তা আইটা এখানে একটা সাবজেক্ট এবং একটা প্রোনাউন, তাহলে অবশ্যই আমাদের লিমন স্যারের কি, লিমন স্যারকে সাবজেক্টই রাখতে হবে এবং লিমন স্যারের প্রোনাউনটা ব্যবহার করতে হবে। তো লিমন স্যার প্রোনাউন কি, হি না, লিমন স্যার প্রোনাউন হি, তাহলে কি হবে, লিমন স্যার টোল্ড মি দ্যাট হি কেন হইলো এবার বুঝছেন, আই লিমন স্যারকে ধরলো, এবার লিমন স্যার আয়ের মতো হয়ে গেল, তাহলে আইটাকে এখানে সাবজেক্ট আকারে ব্যবহার করা হয়েছে, তার মানে লিমন স্যারেরও সাবজেক্ট ফর্মটা আমরা এখানে ব্যবহার করব। লিমন স্যার প্রোনাউন কি, হি, এবং হিটা একটা সাবজেক্ট আকারে এখানে ব্যবহার করেছি আমরা। সো লিমন স্যার টোল্ড মি দ্যাট হি। এবার ভার্বের পরিবর্তন আমরা একবারে করে যাই, তাই না, শেষে আমরা এটা রেখেছি, আমরা একবারে করে যাচ্ছি। তো উইল থাকলে আমরা কি জানি, উইল থাকলে উড ব্যবহার করতে হয়। উইল থাকলে কি ব্যবহার করতে হয়, উড ব্যবহার করতে হয়। তাহলে উড, হি উড হেল্প। এবার ইউ রয়েছে না, ইউটা কি সেকেন্ড পারসন না, সেকেন্ড পারসন কাকে ধরবে, এই যে মিকে ধরবে, মিকে ধরে কি হবে, আমি বলেছি ইউটা মিকে ধরলে মিটাকে ইউ এর মতো করার চেষ্টা করবে, ইউটা যাকে ধরবে তাকে তার নিজের মতো করার চেষ্টা করবে। তাহলে ইউটা মিকে ধরেছে, তাহলে মিকে কার মতো করার চেষ্টা করবে, ইউ এর মতো করার চেষ্টা করবে। তাহলে এখানে ইউটা কি একটা অবজেক্ট না এবং একটা প্রোনাউন না, এট দ্য সেম টাইম মিটাও কিন্তু একটা অবজেক্ট একটা প্রোনাউন। তো দেখেন অবজেক্ট অবস্থায়ই আছে, আর কোনো চেঞ্জ করতে হবে না আমাদের। তাহলে কি হবে, হি উড হেল্প মি। ঠিক আছে, দেন স্যার, লিমন স্যার সেড টু মি দ্যাট আই উইল হেল্প ইউ। তাহলে এটার ইনডিরেক্ট ফর্ম কি হবে, এটা হবে ইনডিরেক্ট আর এটা ডিরেক্ট। তো ইনডিরেক্ট ফর্ম কি হবে, লিমন স্যার টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি, হি উড হেল্প মি। এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি কিনা, দেখেন আমাদের কয়েকটা জায়গায় খুবই প্যাচ লাগে, সেটা হচ্ছে টোল্ড কেন ব্যবহার করব আমরা, এখানে কোন কোন জিনিসটা ব্যবহার করবো, অ্যাট দ্য সেম টাইম এখানকার যে আমরা প্রোনাউনের পরিবর্তনটা করলাম, সাবজেক্ট বা অবজেক্টের পরিবর্তন করলাম, এইটা ব্যাচ লাগে। এটা অনেক ভুল করি আমরা, যে কখন কোনটা থাকলে কি হয়, এটা খুবই ভুল করি। এবং এখানে যে উড ব্যবহার করেছি, এই ভার্বটার পরিবর্তনটাই বা কীরকম হয়, তাহলে তিনটা জিনিস আপনাকে খুবই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আরবি এর পরিবর্তে আমি কি ব্যবহার করব, দুই নাম্বারটা হচ্ছে কি ইনভার্টেড কমা গিয়ে আমাকে কি বসাইতে হবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাতে হবে, এবং তিন নাম্বারটা হচ্ছে কি, তিন নাম্বার হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন, সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন আমরা কি অনুযায়ী করব এবং কোনটা হবে। চার নম্বর ব্যাপারটা হচ্ছে কি টেন্সের পরিবর্তন। এই চারটা রুলস, এই চারটা পয়েন্ট যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু যে কোনো আপনার ন্যারেশন আপনি সলভ করতে পারবেন এবং কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ আমরা পড়ে ফেলেছি, এবার আরেকটা উদাহরণ একটু দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সো দেখেন আমরা এটা মুছে দিচ্ছি, দিয়ে আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। দেখেন আমি এই পয়েন্টগুলো মুছে দিলাম কারণ আমরা নতুন একটা উদাহরণ দেখব, সেটা হচ্ছে যে ধরেন আমি বললাম যে দ্য passerby says that to him I need a room to stay the night. So দেখেন এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, and that is the passerby says to him। তাহলে কি passerby মানে হচ্ছে যে আগন্তুক কিংবা পথচারী। তো পথচারী আমাকে বললো, সরি তাকে বললো বা তাকে বলে কি আই নিড আ রুম, আমার একটা রুম দরকার টু স্টে দ্য নাইট, এই রাতটা যাপন করার জন্য। তো দেখো এই সেন্টেন্সটার পরিবর্তনটা আমরা কিভাবে করব, আমরা একটু উপরে লিখে দেখাবো। ঠিক আছে, তো দেখো আমরা কয়টা পয়েন্ট মনে রাখতে বলেছিলাম, চারটা না। তো প্রথম জায়গাতে আমরা কি করব, দ্য passerby, দ্য সাবজেক্টটা লিখবো দ্য passerby। এবার এখানে says রয়েছে, says to, আমি কি বলেছিলাম এই অংশটাকে আমরা বলি আরভি এর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো তো আই নিড আ রুম টু স্টে দ্য নাইট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স না। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আরভি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করি, টেল অথবা
told, তাহলে সেইটা এখানে কি প্রেজেন্ট ফর্ম না? তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা অবশ্যই told ব্যবহার করতে পারবো না, আমাদের tells ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? tells ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? the passerby tells him, এবার ইনভার্টেড কমা উঠে কি হবে? that tells him that, এবার I রয়েছে, এটা কি? আইটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন কাকে ধরবে? এইটার সাবজেক্টকে ফার্স্ট পারসন ধরবে, এই সাবজেক্টকে ধরে তার মতো করার চেষ্টা করবে। তো এখানে আইটা সাবজেক্ট আকারে আছে না, এবং একটা প্রোনাউন আকারে আছে, তাহলে প্যাসার বাইয়েরও একটা সাবজেক্ট আকারে করতে হবে এবং এটাকে একটা প্রোনাউন বানাইতে হবে। তো প্যাসার বাইয়ের প্রোনাউনটা কি? হি না? হি, এবং হিটা কিন্তু একটা সাবজেক্টিভ কেস এবং হিটা একটা সাবজেক্টিভ কেস। তাহলে দেখো, দ্য প্যাসারবাই টেলস হিম দ্যাট হি, এই হিটা কি? একটা প্যাসারবাই, এই হিটা হচ্ছে প্যাসারবাইয়ের জন্য আমরা সাইন দিয়ে রাখলাম। সো দেখো হি, এবার ভার্বের পরিবর্তন নিড আছে না, আই নিড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? আমি কি বলেছিলাম টেন্সের পরিবর্তনটা কিরকম হয়? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। সো ক্লাসের প্রথম দিকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, তাই না? সো দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে কি হবে? হি নিডেড আ রুম to stay at the night, অথবা টু স্টে দ্য নাইট। পরবর্তীটা ওই রকমই হবে, কোনো চেঞ্জ হবে না, বিকজ এটাতে নাউন রয়েছে এবং এখানে কোনো ভার্ব নাই। তো দেখো আমরা কি বললাম যে আমরা কয় জায়গায় পরিবর্তন করেছি? এখানে পরিবর্তন করেছি, এখানে পরিবর্তন করেছি, আর এখানে পরিবর্তন করেছি, এখানে পরিবর্তন করেছি। চারটা পয়েন্ট, তাই না? একটা হচ্ছে আরভিকে পরিবর্তন করতে হবে, দ্যাট মিনস রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হবে, তারপর ইনভার্টেড কমার উঠে গিয়ে কি বসবে সেটা ঠিক নিশ্চিত করতে হবে, এবং তারপর হচ্ছে আমাদের কি সাবজেক্ট কিংবা অবজেক্টের পরিবর্তনটা কীরকম হবে সেটা লিখতে হবে, এবং তারপর শেষে হচ্ছে টেন্সের পরিবর্তন করতে হবে। এই চারটা পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু সব কিছু ইজি, ঠিক আছে? সো এইটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যাপার। আমি আশা করছি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে আর কোনো প্রবলেম থাকবে না, আর বাকি দুইটা ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশন সহ শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আগামী একটা ক্লাস লাগবে আমাদের সেন্টেন্স ন্যারেশন শেষ করতে, আর বাকি আরেকটা ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশন কমপ্লিট করে ফেলবো। সো মোটামুটি তিনটা ক্লাসে আমরা ন্যারেশনের একদম প্যাসেজ ন্যারেশন পর্যন্ত সব কিছু ক্লিয়ার করে ফেলবো, কোনো টেনশন করার কিছু নাই। সো এই ছিল আজকের আমাদের ক্লাস, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং তোমরা ইংলিশ দিয়ে বস হয়ে যাবা, ঠিক আছে? শুধু ভাইয়ের কথা মতো চলো, ভাইয়া নোটসগুলো করে দাও, ক্লাসগুলো নিয়মিত করো ইনশাল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো। দিস ইজ ওয়াহিদ হাসান লিমন সাইনিং আউট। আল্লাহ হাফিজ।